বিশ্ব সাহিত্যের সর্বকালীন মায়েস্ত্রো বলতে যে কয়েকজনের কথা নির্দ্বিধায় বলা যায়, ভিক্টর হুগো তাদের মধ্যে অগ্রগণ্য। লা মিজারেবল তো চিরকালীন ক্লাসিক বটেই, কিন্তু ক্রোমওয়েল, লাফিং ম্যান বা 93ও বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলেই গণ্য হয়। আর অবশ্যই হাঞ্চব্যাক অফ নটর দাম, অন্তজ মানুষের মহত্বে উত্তরণ, যা হুগোর লেখার চিরন্তন বৈশিষ্ট্য। এই গল্পেও তার সহমহিমায় ভাস্বর। শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন এটি গল্প নয়, 1831 সালে রচিত একটি উপন্যাস। দেব সাহিত্য কুটির 1965 সালে বিশ্বের শ্রেষ্ঠ গল্প নাম দিয়ে একটি সংকলন প্রকাশ করেন, যেখানে এরকম বেশ কয়েকটি ক্লাসিককে সংক্ষেপে গল্পের আকারে অনুবাদ করে বাঙালি কিশোরদের পাঠোপযোগী করে পরিবেশন করা হয়। এই গল্পগুলির অনুবাদ কে বা কারা করেছিলেন তা কোথাও উল্লেখ করা নেই, কিন্তু অত্যন্ত সাবলীল ভাষায় গল্পগুলি অনুদিত এবং মূল গল্পের কাঠামো অক্ষুণ্ণ রেখেই লিখিত হয়েছে। সেই অজানা অনুবাদক বা অনুবাদকদের জানাই অকৃত্রিম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আসুন শুনে নেওয়া যাক ভিক্টর হুগোর গল্প হাঞ্চব্যাক অফ নটর দাম, পাঠে আমি রৌহিন। 500 বছর আগের কথা। রিমস শহরের বাইরের মাঠে বেদে এসেছে একদল। প্রতি বছরই আসে ওরা। গুণচটের পোশাক পরা, কানে মাকড়ি, বাদামি রঙের নোংরা মানুষ এক এক দলে 3-4 জন করে শহরের এক এক পাড়ায় ঢুকে পড়ে। চুপড়ি বিক্রি করে, ছুরি কাঁচি বিক্রি করে, আরও নানা রকম টুকিটাকি বেসাতি যাচাই করে ঘরে ঘরে গিন্নিদের কাছে বেচে। বিকেলবেলায় বেদেরা সব ছাউনিতে ফেরে, তখন শহর থেকে জনস্রোত বইতে থাকে মাঠের দিকে। এখন আর কেনা বেচার পাট নয়, বেদেনীরা সব গণৎকার বনে গিয়েছে জনে জনে। আর তাদের দিয়ে হাত গোনাবার জন্য শহরবাসীর কি যে আকুলি বিকুলি। নগদ পয়সা গুনে দিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা শুনে ফিরে আসে রীতিমতো স্বস্তি পায় তা শুনে। মামলায় পড়েছো, তুমি নির্ঘাত জিতবে। রোগ হয়েছে, এই শিকড়টা নিয়ে গলায় ধারণ করো, 7 দিনে সেরে যাবে। আরে এই মেয়ে তোমার, এ যদি রাজরানী না হয় তো হাত গোনা ছেড়ে দেবো আমি, ইত্যাদি ইত্যাদি। সেদিন বিকেলবেলায় পড়শিদের সঙ্গে প্যাকেটও বেদেদের ছাউনিতে গিয়েছে মেয়েটিকে কোলে নিয়ে। ভারী সুন্দর মেয়ে তার এই অ্যাগনেস, মাত্র 1.5 বছর বয়স, একতাল মাখনের মতো কোমল দেহ, এক রাশ ফুলের মতো আলো করে আছে মায়ের কোল। খেটে খাওয়া বস্তিবাসিনী মেয়ে এই প্যাকেট। অ্যাগনেসের বাপ সেই যে কবে বিদেশ গিয়েছে চাকরি করতে, আর ফেরেনি। কিন্তু সে দুঃখ সহজেই ভুলতে পেরেছে প্যাকেট অ্যাগনেসের মুখ চেয়ে। এমন মেয়ে আর কার আছে? মেয়ের রূপ দেখে দেখে মায়ের আর আশ মেটে না। তাকে কোলে চেপে, তার গাল টিপে, তার সর্বাঙ্গে চুমু খেয়ে খেয়ে তাকে যেন পাগল করে দেয়। তার মেয়েকে সাজাবার কি ধুম। প্রতিটা বাড়তি পয়সা সে রেখে দেয় মেয়ের নতুন নতুন জামা করবার জন্য। এক জোড়া লাল ভেলভেটের জুতো সে নিজে তৈরি করেছে ওর খুদে খুদে পায়ের মাপে, তাতে বসিয়েছে নানা রঙের পুঁতি আর কাজ করা। সে জুতো পায়ে দিলে কি বাহারি যে খোলে মেয়ের। সত্যি, যে দেখে অ্যাগনেসকে সে আর চোখ ফেরাতে পারে না। সেদিন ছাউনির বেদেনীরা যেন খেপে গেল অ্যাগনেসকে নিয়ে। সবাই তাকে একবার কোলে নিতে চায়, প্রত্যেকে তার হাত গোনে আর দরাজ গলায় তার অতি উজ্জ্বল ভবিষ্যতের কথা ঘোষণা করে। কেউ বলে এ তাতারের রানী হবে, কেউ বলে চীনের সাম্রাজ্ঞী। অনেক অনেক বড় বড় প্রতিশ্রুতি মাথায় নিয়ে অবশেষে সন্ধ্যার পর প্যাকেট ঘরে ফিরল। অ্যাগনেস মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। তাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে প্যাকেট এবার পাড়া বেরোতে বেরোলো। উদ্দেশ্য, যেসব পড়শি বেদের ছাউনিতে যায়নি তাদের শুনিয়ে দিয়ে আসবে বেদেনীরা কে কি বলেছে অ্যাগনেসের সম্বন্ধে। কোথায় চীন, কোথায় তাতার, এসব কারো জানা আছে কিনা জিজ্ঞেস করেও দেখবে। 0.5 ঘন্টার বেশি দেরি হয়নি অ্যাগনেসের মায়ের। ফিরে এসে দেখলো দরজাটা কেমন যেন আলগা হয়ে আছে। ঘরে ঢুকে দেখলো অ্যাগনেস নেই। অ্যাগনেস নেই, তার বদলে রয়েছে একটা অদ্ভুত রকমের কুৎসিত বিশ্রী বছর 4 বয়সের ছেলে। সে যে কি কুৎসিত তা বলে বোঝানো যায় না। কালো তো বটেই, একটা চোখের উপর মস্ত এক আব, পিঠে ধনুকের মতো কুঁজ। কে এই ছেলেটা? কোথা থেকে এলো? তার চেয়ে বড় কথা, অ্যাগনেস কোথায় গেল?
ঘরের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও মেয়েকে পেল না যখন, প্যাকেট ঘর থেকে বেরিয়ে এলো হাহাকার করতে করতে। ছুটে এলো পড়শিরা, তারা শুনলো সব। ঘরের ভেতর গিয়ে ছেলেটাকে দেখলো। এ কাজ নিশ্চয়ই বেদেদের। ওই শয়তানের বাচ্চা ছেলেটা নিশ্চয়ই বেদেদেরই ছেলে। ছাউনি থেকেই তারা নিশ্চয়ই প্যাকেটের পিছু নিয়েছিল মেয়েটি চুরি করবার জন্য। ওর পাড়া বেড়ানোর সুযোগে মেয়েটিকে নিয়ে চম্পট দিয়েছে, এবং কি নিষ্ঠুর পরিহাস! বিনিময়ে রেখে গিয়েছে ওই অতি কুৎসিত বেদের বাচ্চাকে। ক্রুদ্ধ পড়শিরা লাঠি সোটা নিয়ে ছাউনির দিকে ছুটল। বেদের গোষ্ঠীকে মেরে সাবার করে ওরা অ্যাগনেসকে কেড়ে নিয়ে আসবে। কিন্তু হায়, বড় দেরি হয়ে গিয়েছে। পাখি উড়ে গেছে। মাঠে চিহ্ন মাত্র নেই ছাউনির। না, চিহ্ন আছে এখানে ওখানে ছাই গাদা, তাছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। গাধা নেই, ঘোড়া ছাগল নেই, বেদে বেদেনি বেদের ছাউনি, কোথাও কিচ্ছু নেই। রাতের ভেতরেই চোরের দল কতদূর গিয়ে পড়লো কে জানে। অ্যাগনেসের আর সন্ধান হলো না। সেই শয়তানের বাচ্চার মতো বিভৎস ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হলো নগরপালের কাছে। নগরপাল তাকে পাঠালেন প্যারি রাজধানীতে। আর প্যাকেট, সে কয়েকদিন আচ্ছন্নের মতো পড়ে রইল নিজের ঘরে। অ্যাগনেসের সেই লাল ভেলভেটের জুতোর একটি পাটি বেদেনীরা ফেলে গিয়েছে ঘরের কোণে, সেইটিকে বুকে করে সে পড়েই রইল। অবশেষে একদিন সকালে পড়শিরা দেখল ঘরে প্যাকেট নেই। কোথায় সে গিয়েছে তার আর সন্ধান পেল না কেউ। প্যারি রাজধানীতে সেদিন সেন্ট কোয়াসিমোডোর উৎসব। দলে দলে মেয়ে পুরুষ রাজপথে বেরিয়ে পড়েছে আনন্দ করবার জন্য। পথে এক জায়গায় একটি অদ্ভুত জিনিস দেখতে পেয়ে থমকে দাঁড়াচ্ছে সবাই। একটি ছেলে বছর চারেকের, এমন অদ্ভুত রকমের কুৎসিত যে মানুষের বাচ্চা হতে পারে তা সহজে কেউ বিশ্বাস করতে চায় না। কালো তো বটেই, এক চোখ বিরাট আব দিয়ে ঢাকা, পিঠটা কুঁজো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে সে যে কি বিকট সুরে চেঁচাচ্ছে। ছেলেটাকে রিমসের নগরপাল পাঠিয়েছেন এখানে। রাজধানীর কর্তারা একে রাজপথে শুইয়ে রেখেছেন, যদি কোনো দয়ালু নাগরিক দয়াপরবশ হয়ে নিরাশ্রয় শিশুকে প্রতিপালন করার ভার নেন এই আশায়। তা ওর চেহারা দেখেই সবাই মূর্ছা যাওয়ার জোগাড়। আশ্রয় দেওয়ার কথা ভাবতেই পারে না কেউ। কেউ বলে ওটা শয়তানের বাচ্চা, আর ওর এই আপটা ফাটিয়ে দেখ, ওর ভেতর থেকে খোদ শয়তান বেরিয়ে পড়বে এক্ষুনি। কেউ বলে শয়তানকে যখন হাতে পাওয়া গিয়েছে ছেড়ে দেওয়া কিছু নয়, আগুন জ্বেলে ওকে পুড়িয়ে মারা উচিত। শেষ পর্যন্ত হয়তো ছেলেটাকে আগুনেই ফেলে দিত রাস্তার লোক। কারণ সে যুগে কুসংস্কারের প্রভাবে অন্ধ লোকেরা না করত এমন কোনো নিষ্ঠুরতাই ছিল না। কিন্তু ছেলেটা রক্ষা পেয়ে গেল। নতরদাম মহাগির্জার আর্কডিকন কড ফ্লোরো সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার দৃষ্টি আকৃষ্ট হলো ওর দিকে। তিনি কি ভেবে বললেন, একে আমি নেব। কড ফ্লোরোর বয়স এমন কিছু নয়, অভিজাত বংশের সন্তান। সুপারিশের জোরে প্রথম যৌবনেই ধর্ম মহামণ্ডলে উচ্চ পদ লাভ করেছেন। রাজধানীর শ্রেষ্ঠ গির্জার আর্কডিকন রূপে অধিষ্ঠিত হয়েছেন। নতরদামেই তিনি বসবাস করেন। সেইখানেই তিনি নিয়ে গেলেন বাচ্চাটাকে। সেন্ট কোয়াসিমোডোর উৎসবের দিন ওকে পেয়েছেন, তাই ওর নামকরণ করলেন কোয়াসিমোডো। নাগরিকেরা চোখ ঠাড়াঠাড়ি করলো, অর্থাৎ যজ্ঞই মিলেছে যজ্ঞের সাথে। ক্লড ফ্লোর বদনাম আছে ও ইন্দ্রজালিক বলে। তিনি নাকি রাত্রিবেলা নতরদামের 7 তলার ছাদে আগুন জ্বালিয়ে মন্তর তন্তর আওড়ান, সোনা তৈরি করেন, শয়তানের সঙ্গে সাক্ষাৎ মোকাবিলা তাঁর হয়। সে লোক যদি পথের মাঝে শয়তানের বাচ্চাকে কুড়িয়ে পায় তবে তাকে আদর করে নিয়ে যাবে বই কি। যাই হোক, লোকের জল্পনায় কোয়াসিমোডোর কিছু যায় আসে না। সে ধীরে ধীরে বড় হতে থাকে। ক্লড ফ্লোরো তাকে আশ্রয় দিয়েছেন এই পর্যন্ত। তাকে আদর করা দূরে থাকুক, দিনান্তে একটা কথাও তাকে বলেন না হয়তো। কিন্তু কোয়াসিমোডোর তাতে কি? কুকুর যেমন প্রভুর পায়ে পায়ে ঘোরে, সেও তেমনি ঘোরে ক্লডের পায়ে পায়ে। ক্লড যখন নীরবে অধ্যয়ন করেন নতরদামের ছাদে বসে, সে নীরবে তাকিয়ে থাকে তার মুখের পানে। তার চোখে ক্লড পিতা এবং দেবতা। ক্লডের জন্য সে জীবন দিতে পারে। কোয়াসিমোডো যত বড় হয় তত হয় কুৎসিত। একটা চোখ একদম বুজে গিয়েছে আবের তলায়, আরেকটা চোখে সদাই এক হিংস্র দৃষ্টি। সে দৃষ্টি যে দেখে
সেই আঁতকে ওঠে। অবশ্য বেশি লোক তাকে দেখতে পায় না, কারণ সে নতরদামের বাইরে কদাচিৎ যায়। আর্কডিকন ওকে দিয়েছেন নতরদামের ঘণ্টাবাদকের কাজ। পেল্লায় পেল্লায় ডজন দুই ঘণ্টা আছে গির্জায়। সেগুলি যখন একসাথে বাজতে শুরু করে, সারা প্যারি শহর সেই বাজনার ধ্বনিতে গমগম করে। কোয়াসিমোডোর তখন কি আনন্দ! উত্তেজনার বশে সে এক এক সময় লাফিয়ে চড়ে বসে কোনো একটা ঘণ্টার পিঠে। ঘণ্টা দোলে, সেও দোলে। পায়ের তলায় 7 তলা পরিমাণ গভীর গর্ত, পড়লে হাড় গোড় গুড়িয়ে ছাতু হয়ে যাবে, তাতে ভ্রুক্ষেপ নেই। কোয়াসিমোডোর দিন যায় এমনি ভাবে। ক্রমে তার বয়স হলো 24-25। কুশ্রী চেহারায় যেমন তার জুড়ি নেই দুনিয়ায়, তেমনি জুড়ি নেই দৈহিক শক্তিতে। রুখে দাঁড়ালে যে কোনো 3-4টে সমর্থ পুরুষকে সে মেরে ঠান্ডা করে দিতে পারে, যদি অবশ্য তারাও অসাধারণ রকমের বলিষ্ঠ না হয়। সেদিন প্যালেই দ্য জাস্টিসে একটা আনন্দানুষ্ঠান। নেদারল্যান্ড থেকে একদল দূত এসেছেন একটা বিবাহ প্রস্তাব নিয়ে। ফ্রান্সের যুবরাজের সঙ্গে নেদারল্যান্ডের রাজকন্যার বিবাহ। সেই দূতদের একটা নাটকের অভিনয় দেখানো হবে। নাটকটি রচনা করেছে এক দরিদ্র ভদ্র সন্তান, গ্রিঙ্গয়ার তার নাম। অবশেষে পরিশ্রম করে সে নিজেই অভিনেতাদের শিক্ষা দিয়েছে, মঞ্চসজ্জা করেছে নিজের হাতে। আশা আছে যে অভিনয় দেখিয়ে খুশি করতে পারলে সে অনুষ্ঠানের কর্তাদের কাছ থেকে মোটা পুরস্কার পাবে একটা। অর্থের তার বড় দরকার। এক হোটেলে সে থাকে। হোটেলওয়ালা বলেছে আজই তার বকেয়া পাওনা কড়ায় গন্ডায় মিটিয়ে না দিলে গ্রিঙ্গয়ারকে আর ঢুকতে দেবে না হোটেলে। তাই প্রাণপণ করে বেচারি খাচ্ছে অভিনয়ের সাফল্যের জন্য। প্যালেই দ্য জাস্টিসের বিশাল সৌধে তিল ফেলবার স্থান নেই। নাটক দেখতেই যে এত লোক এসেছে তা নয়, এসেছে বিদেশি দূতদের দেখবার জন্য। একটা ভিখিরি, অনেকেই তাকে চেনে, ক্লোপিন তার নাম, থেকে থেকে চেঁচিয়ে উঠছে, দে বাবা একটা ফ্র্যাঙ্ক ফেলে দে এদিকে। হচ্ছেও তার বেশ 2 পয়সা। অভিনয় শুরু হলো। অসম্ভব গোলমাল করছে লোকে। বিশেষ ওই ক্লোপিনটা কিছুতেই থামছে না। যখনই নাটকে একটা সঙ্গীন ব্যাপার ঘটতে যাচ্ছে, হতভাগা চেঁচিয়ে উঠছে, দে বাবা একটা ফ্র্যাঙ্ক ফেলে দে। আর হাসির অট্টরোল পড়ে যাচ্ছে জনতার ভেতর। নাটক ভেসে যাচ্ছে। বিদেশি দূতেরা বিরক্ত হয়ে বলে উঠলেন, অভিনয় ভালো লাগছে না, তার চাইতে তোমাদের সেই পোপ নির্বাচনের খেলাটা শুরু করো, দেখা যাক সেটা কেমন লাগে। পোপ মানে বোকাদের পোপ। আজই তার মিছিল বেরোবার কথা। অনুষ্ঠান সূচিতে সে কথা লেখা আছে। উপস্থিত জনতার ভেতরে যে লোকটা সবচেয়ে কুশ্রী, তাকে রাংতার মুকুট মাথায় পরিয়ে বোকার পোপ নির্বাচিত করা হয়, আর তাকে সামনে নিয়ে একটা মিছিল সারা শহর ঘুরে বেড়ায়। হুল্লোড় চেঁচামেচির অন্ত থাকে না। শহরের যাবতীয় বেপরোয়া উচ্ছৃঙ্খল লোক যোগ দেয় সেই মিছিলে। অভাগা গ্রিঙ্গার, তার নাটকের অকাল মৃত্যু হলো। যে কথাটা তার কেবলই মনে হচ্ছিল সেই মুহূর্তে, সেটা হলো এই যে আজ রাত্রে তাকে রাস্তায় কাটাতে হবে এবং অনাহারে কাটাতে হবে। হোটেলে সে ঢুকতে পাবে না। ওদিকে পোপ নির্বাচনের কাজ এগিয়ে যাচ্ছে। 25 বছর বয়সের মধ্যে ঠিক এই মিছিলের দিনটার আগে আর কখনো কোয়াসিমোডো তার গির্জার বাইরে আসেনি। এলে সে ছাড়া আর কেউ নিশ্চয়ই বোকার পোপ হতে পারত না। আজ সে দৈবের তাড়নাতেই বাইরে এসেছে নিশ্চয়ই। গ্রিঙ্গয়ারের নাটক জমুক না জমুক, কোয়াসিমোডো এবং আরো কয়েকজনের বিয়োগান্ত জীবননাট্য জমিয়ে তোলবার ভার নিয়েছে স্বয়ং নিয়তি। কোয়াসিমোডো বোকার পোপ নির্বাচিত হলো। তাকে রাংতার মুকুট পরিয়ে পোপ বানানো, তাতেও দেরি হলো না। তারপর তাকে এক দোলায় বসিয়ে সেই দোলা কাঁধে তুলল 4 জন। দোলারি বাকি শ্রী, ছেঁড়া জুতো, ভাঙা কলসি আর জন্তু জানোয়ারের হাড়গোড় দিয়ে দোলা সাজানো হয়েছে। মিছিল চলেছে রাস্তার পর রাস্তা পেরিয়ে। কোয়াসিমোডোর একঘেয়ে জীবনে এ বৈচিত্র্য মন্দ লাগছে না নেহাত। রাস্তার ধারে এক জায়গায় ছোটখাটো ভিড় জমেছে একটা। সেই ভিড়ের মাঝখানে একটি মেয়ে নাচ দেখাচ্ছে। আশ্চর্য রূপসী মেয়েটি। পথের ধারে এমন রূপ, এ যেন গোবরে পদ্মফুল। দর্শকেরা তার নাচ দেখতে এমন মশগুল হয়ে আছে যে অদূরবর্তী পোপের মিছিলের দিকেও দৃষ্টিপাত করছে না কেউ। 1 ফ্র্যাঙ্ক, 2 ফ্র্যাঙ্ক অযাচিতভাবেই লা এমেরাল্ডাকে উপহার দিচ্ছে প্রত্যেকে। মাটিতে পড়ছে মুদ্রাগুলি, আর তা পা দিয়ে টেনে টেনে এক জায়গায় জমা করছে এক ছাগ শিশু। লা এমেরাল্ডার মতো তার ছাগ শিশুরও সৌন্দর্য অপরূপ।
দুধের মতো সাদা তার অঙ্গ, শুধু মাথায় খুদে খুদে শিং দুটো আর চার পায়ের খুর চারখানা সোনার গিলটি করা। এমেরাল্ডা যদি নাচ না দেখিয়ে শুধু তার এই জলিকে দেখাতো, তাহলেও তার রোজগার কম হতো না। নাচতে নাচতে এমেরাল্ডা এক একজনের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। একবার একজনের সামনে গিয়ে দাঁড়াতেই সে কেঁপে উঠল। নাচের তাল কেটে গেল তার। সে তাড়াতাড়ি অন্যদিকে সরে গেল। এমেরাল্ডা চিনেছে একে। সন্ধ্যের পর শহরের যে কোনো স্থানেই সে নাচুক, এই লোকটিকে সে দর্শকদের ভেতর দেখতে পায়। এ যেন দু চোখ দিয়ে এমেরাল্ডাকে গিলে খেতে চায়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এমেরাল্ডা এখন রীতিমতো ভয় পায় ওকে দেখলে। চারদিক ঘুরে এমেরাল্ডা একবার দর্শকদের অভিবাদন করে এলো। জলি ততক্ষণে মুদ্রাগুলো জড়ো করে ফেলেছে। সেগুলি থলের ভিতর পুড়ে জলিকে কোলে তুলে ফুলন্ত গোলাপ লতার মতো এমেরাল্ডা দ্রুত পায়ে চলে গেল রাস্তা ধরে। যে লোকটিকে দেখে ভয় পেয়েছিল এমেরাল্ডা, সেও বিরক্ত মুখে এসে দাঁড়ালো রাস্তায়। ওদিক থেকে বোকা পোপের মিছিল তখন এসে গিয়েছে। মিছিলের পুরোভাগে দোলার উপরে কোয়াসিমোডো। হঠাৎ কোয়াসিমোডোকে ওই অবস্থায়, ওই বিটকেল সাজ পোশাক পরা অবস্থায় দেখতে পেয়ে ভীষণ রেগে গেল। হঠাৎ তীক্ষ্ণ ভাষায় গালি পারতে লাগলো তাকে। কোয়াসিমোডো কানে শোনে না। নতর দামের 2 ডজন ঘন্টার ঐকতান বাজনা নিত্য নিত্য শুনে সে একেবারে বদ্ধ কালা হয়ে গিয়েছে ইদানিং। লোকটির কথা সে শুনতে পেল না, কিন্তু তার ক্রুদ্ধ ভাবভঙ্গি বুঝল। তাড়াতাড়ি সে দোলা থেকে নেমে পড়ল। মিছিলের লোকেরা তা শুনবে কেন? তারা কি অত সহজেই তাদের পোপকে যেতে দেবে? পোপ বাদ দিয়ে পোপের মিছিল হয় নাকি? তারা ভৎসনাকারী আগন্তুককে শাসাতে শুরু করলো। তাতে কিন্তু ফল হলো উল্টো। কোয়াসিমোডোই রুখে দাঁড়ালো এবার মিছিলওয়ালাদের উপরে। তার সেই ক্রুদ্ধ মহিষের মতো মূর্তি দেখে কেউ আর তাকে ঘাঁটাতে সাহস করল না। ক্লড, হ্যাঁ, এই আগন্তুকই ক্লড ফ্লোরো তাকে সঙ্গে নিয়ে দ্রুত পাশের একটা গলিতে ঢুকে পড়লেন। এই গলিরই বিপরীত মুখ থেকে ছোট্ট একদল রাজসৈন্য আসছিল ঘোড়া ছুটিয়ে। হঠাৎ গলির মাঝামাঝি তাদের কানে গেল একটা আর্তনাদ। বিপন্ন কোনো রমণীর আর্তনাদ বলেই মনে হয় যেন। তারা আরো তাড়াতাড়ি ঘোড়া ছুটিয়ে এলো বিপন্নকে রক্ষা করবার জন্য। রাজসৈন্য দলকে আসতে দেখে ক্লড ফ্লোরো সুট করে একটা চোরাগলিতে ঢুকে পড়লেন। তাকে পালাবার সুযোগ দেবার জন্যই কোয়াসিমোডো দাঁড়িয়ে রইল পথ আগলে। তার মুখে মাথায় একটা রুমাল চাপানো, যাতে কেউ তাকে চিনতে না পারে। ক্লডই চাপিয়েছিলেন এ রুমাল, কারণ কোয়াসিমোডোর মুখ একবার যে দেখবে সে তো আর ভুলবে না। যে মেয়েকে নিয়ে এত ঝামেলা, সে পালাতে পারেনি তখনও। রাস্তায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার কোলের সাদা ছাক শিশুটা একবার আর্তস্বরে ব্যয় ব্যয় করে ডেকে উঠছে রাজসৈন্যের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। সৈন্যরা কোয়াসিমোডোকে ধরে বেঁধে ফেলল। যতই অমানসিক শক্তি তার দেহে থাকুক, গোটা একটা সৈন্যদলের সঙ্গে লড়তে যাওয়ার কোনো মানে হয় না, তা বোঝে কোয়াসিমোডো। কাজেই সে বাধা দিল না, করল না পালাবারও চেষ্টা। প্রভুকে সে পালাবার সময় দিতে চায়। তরুণ সৈন্যাধ্যক্ষ এমেরাল্ডার দিকে চেয়ে বললেন, তুমি যেতে পারো। এমেরাল্ডা সৈন্যাধ্যক্ষের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়েছিল। মিষ্টি বিনীত স্বরে জিজ্ঞাসা করল, প্রভুর নাম কি জানতে পারি? তরুণ সৈন্যাধ্যক্ষ সুন্দরী বেদেনীর প্রশ্ন শুনে হাসলেন। হেসেই বললেন, নাম? আমার নাম ফিবাস। 2। অভাগা গ্রিঙ্গার পথে পথে ঘুরছে ততক্ষণ। কোথায় যাবে? হোটেলে ঢুকতে গেলে মার খেতে হবে। হায় নাট্যকারের বরাত! নাটক যে জমল না, সেটা তার দোষ নয়। গোলমাল করেই 10 জনে জমতে দিলে না বইটাকে। ফলে একটি ফ্র্যাঙ্ক সে পেল না পুরস্কার। ফলে উপবাস আসন্ন ও অনিবার্য। দিশেহারা উদ্দেশ্যহীনভাবে সে পথে পথে ঘুরছে। রাত দুপুর হয়ে গেল। কোন দিক দিয়ে কোথায় এসে পড়ছে খেয়ালই করতে পারছে না। শহরের এসব গলিঘুঁজি তার একেবারেই অপরিচিত। এমন সব নোংরা জায়গা সুরম্য প্যারি শহরে যে আছে, সে ধারণাই ছিল না তার। যেদিকেই যায় আবর্জনার পাহাড়, চারিদিকে মোটকা গন্ধ। মাঝে মাঝে লোক দেখা যায়, তারা প্রত্যেকেই ভিখেরি। কেউ কানা, সামনে লম্বা লাঠি ঠকঠক করে পথ চলছে। কেউ পথ চলছে একটা ধামার ভেতর বসে বসে, পা তার পঙ্গু, খাড়া হয়ে দাঁড়াবার শক্তি নেই। বলাই বাহুল্য, এ কানাও কানা নয়, এ পঙ্গুও পঙ্গু নয়, সব ভান। 2 জন নয়, 10 জন নয়, শত শত ভিখারি।
এত ভিখারি এত রাত্রে এখানে করে কি? জন কতক এসে গ্রিঙ্গয়ারকে ধরল। এই আমাকে ধরছো কেন? ক্রুদ্ধভাবে জিজ্ঞাসা করে গ্রিঙ্গয়ার। আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ? অট্টহাস্য করে ওঠে ভিখারিরা। এখানে পুলিশ? আমাদের এই অঞ্চলে আমাদের রাজ্য। ফরাসি দেশের পুলিশের বা সৈন্য দলের কোনো এখতিয়ার নেই এখানে। আমাদের রাজ্যের নাম জানো না? কোর দ্য মিরাকল, আজব দেশ। চলো আজব দেশের রাজার কাছে। এখানে বাইরের লোক যারা ঢোকে তাদের ফাঁসি দিই আমরা। চলো সেই ফাঁসিরই ব্যবস্থা করি গিয়ে। ফাঁসি? পুরে বাবা, ফাঁসি যাবার মতন কি অপরাধ সে করেছে গ্রিঙ্গয়ার তা বুঝে উঠতে পারে না। না হয় অজান্তে নিষিদ্ধ দেশে এসেই পড়েছে, তার দরুন দু ঘা মেরে তাড়িয়ে দিলেই তো যথেষ্ট সাজা হয়। লঘু পাপে এমন গুরুদণ্ডের কথা এর আগে কেউ শুনেছে নাকি? গ্রিঙ্গয়ারের কোনো আপত্তিতে কান দিলে না কেউ। হিঁচড়ে নিয়ে গেল তাকে রাজার কাছে। একটা ছোট মাঠের ভেতর সারি সারি আগুন জ্বলছে। একপাশে উঁচু কাঠের বাক্সের ওপর বসে আছে ছেঁড়া কাপড় পরা এক ভিখারি। সেই নাকি এদের রাজা। তার দিকে এক নজর তাকিয়েই কিন্তু গ্রিঙ্গয়ার চিনল তাকে। এ সেই ক্লোপিন। সন্ধেবেলায় প্যালেই দ্য জাস্টিসে দে বাবা একটা ফ্র্যাঙ্ক ফেলে দে বলে চেঁচিয়ে চেঁচিয়ে তার নাটকের পিন্ডি চটকাচ্ছিল যে ভিখারিটা। বিদেশ বিভুঁয়ে চেনা লোক দেখলে একটু সাহস হয়। কোর মিরাকল তো প্যারির বুকের ওপরে থেকেও ভদ্র প্যারিবাসীর পক্ষে বিভুঁয়ের চরম। কাজেই এই ভিখারির রাজ্যে ক্লোপিনকে দেখে একটু ভরসা পেল গ্রিঙ্গয়ার। রাজা, আপনি আমাকে দেখে থাকবেন আজই সন্ধ্যায় সেই প্যালেই দ্য জাস্টিসে। আমারই নাটক, সেখানে আমি অভিনয় করছিলাম। আপনি তো উপস্থিত ছিলেন সেখানে। তা ছিলাম, তিক্ত স্বরে বলল ক্লোপিন। তাতে কি? সন্ধ্যাবেলায় তুমি অনেক বিরক্ত করেছো। এই এখন রাত দুপুরে আর ঝামেলা করো না তো, ভালো মানুষের মতো ঝুলে পড়ো। ওরে কেউ ফাঁসি কাটটা খাটিয়ে ফেল। আর ওদের ডাক মিশর বোহেমিয়ার চিউ খুডিয়ানিকে আর গ্যালিলির বাদশাহ রুশোকে। আমি থিউনের রাজা একা হুকুম দিলে তো আর হবে না। কয়েকজন গিয়ে নেশায় ধরাশায়ী ডিউক এবং বাদশাকে জাগাবার জন্য বৃথাই চেষ্টা করতে লাগলো। আর কয়েকজন খাটিয়ে ফেললো একটা ছোট আকারের ফাঁসি কাঠ। একটা টুলের উপর গ্রিঙ্গয়ারকে খাড়া করে দেওয়া হলো সেই ফাঁসি কাঠের ঠিক নিচে। ফাঁসির দড়িও পরিয়ে দেওয়া হলো তার গলায়। গ্রিঙ্গয়ার ভগবানকে ডাকছে মনে মনে। এদের কারো প্রাণে এক বিন্দু দয়া নেই, ভরসা শুধু সেই দয়াময় ভগবান। থিউনের রাজা ক্লোপিন বলছে, এই একজন দাঁড়া আসামির পেছনে। আমি 1 2 3 গুনবো। 3 গোনার সঙ্গে সঙ্গে লাথি মেরে টুলটা ফেলে দিবি, ব্যাস। এই বলে সঙ্গে সঙ্গেই গোনা শুরু করলো। 1 2। কিন্তু 3 গোনবার আগে থিউনের রাজা ঢোক গিলল। ওরে, একটা কথা ভুলে গেছি যে ফাঁসিতে লটকাবার আগে তো একবার মেয়েদের জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ধরাশায়ী মিশর বোহেমিয়ার ডিউক এতক্ষণে উঠে বসে বলল, হ্যাঁ, যদি কোনো মেয়ে ওকে নিতে রাজি হয় তবে ওকে ফাঁসি দেওয়া চলবে না। ফাঁসির দরকারও থাকবে না। ডিউকের কথার সমর্থন আসে গ্যালিলির বাদশার কাছ থেকে। ফাঁসি কাঠ ঘিরেই দাঁড়িয়েছিল অনেক নারী। আরো অনেকে মাঠের এখানে ওখানে আগুন জেলে খাবার তৈরি করছিল। নানা বয়সের নানা রকমের সব ভিখারিনী। বুড়িরা তো নিষ্পৃহ, সবাই এক কথায় বাতিল করে দিল গ্রিঙ্গয়ারকে। ওকে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়াবে কি? ও না জানে চুরি করতে, না পারে ছোড়া বসাতে, ভিক্ষে করতে তো জানেই না। দেখছো না ভদ্রলোক? যাদের বয়স অল্প তারা দু একজন এগিয়ে এসে ভালো করে দেখলো গ্রিঙ্গয়ারকে। চেহারা ওর অপছন্দ করার মতো নয়, কিন্তু ওই সমস্যা, ওকে বসিয়ে খাওয়াবে কে? থিউনের রাজা আর ধৈর্য রাখতে পারছে না। সে চেঁচিয়ে বলে, এই তাহলে ওর ফাঁসি হোক, কোনো মেয়ে যখন ওকে নিচ্ছে না। একটি মেয়ে ঠিক তক্ষুনি এসে ঢুকেছে মাঠে। সে চেঁচিয়ে বলে উঠল, এই আমি নেবো, আমি নেবো, ফাঁসি দিও না ওকে। সেই মেয়ে লা এমেরাল্ডা। গ্রিঙ্গয়ারের সঙ্গে তার বিয়ে দিয়ে দিল থিউনের রাজা। পাদ্রি ডাকতে হলো না, বাইবেল পড়তে হলো না। একটা মেটে হাঁড়ি এমেরাল্ডা এগিয়ে দিল গ্রিঙ্গয়ারের দিকে, আর গ্রিঙ্গয়ার লাথি মেরে সেটা ভেঙে ফেলল। এই হলো কোর মিরাকল বা আজব দেশের বিয়ে। বিয়ের পর এমেরাল্ডা ওকে নিজের ঘরে নিয়ে গেল, রান্না করলো, জলিকে খেতে দিল, গ্রিঙ্গয়ারকেও খেতে দিল।
ক্ষুধায় নাড়ি জ্বলছিল, যা পেল গোগ্রাসে গিলে ফেললো গ্রিঙ্গোয়ার। তারপর নিজের ঘরের ভেতরেই আলাদা বিছানা করে ওকে শুতে দিল এমেরাল্ডা। স্পষ্ট ভাষায় বলল, ও বিয়েই নয়, শুধু তোমার প্রাণটা বাঁচাবার জন্যই হাঁড়ি ভাঙার তামাশায় যোগ দিতে হয়েছে আমাকে। তুমি এখানে থাকতে পাবে এই পর্যন্ত। তোমাতে আমাতে সম্পর্ক কিছু নেই। সেরকম সম্পর্ক পাতাবার চেষ্টা যদি করো, তোমার প্রাণটি যাবে নিশ্চয়ই যেন। গ্রিঙ্গোয়ার অল্পেই খুশি, জোর তো কিছু নেই, প্রাণ বাঁচিয়েছে বলে লা এমারাল্ডার উপর সে কৃতজ্ঞ। বেশি আশা করে উপকারিণীর বিরক্তি সে উৎপাদন করবে না। কোয়াসিমোডোর বিচার হচ্ছে, একটি সুন্দরী বেদেনীকে প্রকাশ্য রাজপথ থেকে ধরে নিয়ে যাবার চেষ্টা করেছিল, এই তার অপরাধ। রাজ সৈন্যদল এসে মেয়েটিকে রক্ষা করে। সাক্ষ্য দিলেন নিজে ক্যাপ্টেন ফিবাস, যিনি রক্ষা করেছিলেন ওকে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি দোষ স্বীকার করছো? হায় রে, কোয়াসিমোডো যে বদ্ধ কালা তা বিচারক কেমন করে জানবেন? বিচারকের মুখ নড়তে দেখে সে বুঝল তাকেই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। অনুমানের উপর নির্ভর করে সে বলল, আজ্ঞে আমার নাম কোয়াসিমোডো। বিচারক রেগে গেলেন, কারণ তিনি ভেবেছেন লোকটা পরিহাস করছে তার সঙ্গে। এক প্রশ্নের আরেক উত্তর দিয়ে গলা চড়িয়ে ক্রুদ্ধ স্বরে তিনি আরেকবার জিজ্ঞেস করলেন, দোষ স্বীকার করছো কিনা? কোয়াসিমোডো বলল, বয়স তা 24-25 হবে। বিচারক আর তার কুৎসিত মূর্তির দিকে দৃকপাত করলেন না, খসখস করে দণ্ডাজ্ঞা লিখে ফেললেন, 1 ঘন্টা ধরে চাবুক মেরে আর 1 ঘন্টা রোদে ফেলে রাখা হবে। একে তো গুরুতর অপরাধ, তাই বিভৎস চেহারা, তার উপর খোদ বিচারককে পরিহাস, কঠোর দণ্ড হবে বই কি। পরদিন সকালে চৌমাথায় উপুর করে বেঁধে তার পিঠে 1 ঘন্টা ধরে চাবুক মারল জল্লাদ। পিঠ কেটে ধারায় রক্ত ছুটছে আর দর্শক জনতা করছে উল্লাসের ধ্বনি। কোয়াসিমোডোর মুখ থেকে প্রথম চাবুকের ঘায়ের সঙ্গে সঙ্গে একবার একটা গোঙানির শব্দ শোনা গিয়েছিল, তারপর আর কোনো সাড়া দেয়নি সে 1 ঘন্টার ভেতর। মুখ গুঁজড়ে সে পড়ে আছে, একমাত্র চোখে যেন রক্ত ফেটে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে ফেনা। 1 ঘন্টা ক্রমাগত চাবুক মেরে তারপর জল্লাদ চলে গেল, রুমাল দিয়ে চাবুকের রক্ত মুছতে মুছতে। কোয়াসিমোডোর দেহটা যেন রক্তে ভেসে যাচ্ছে, তা মুছিয়ে দেবার কেউ নেই কোথাও। রোদ চড়ছে, আরো 1 ঘন্টা এই রোদে তাকে পড়ে থাকতে হবে, বিচারকের তাই আজ্ঞা। রোদ চড়ছে, পিপাসা পাচ্ছে কোয়াসিমোডোর, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে, অসহ্য যাতনায় হতভাগা কোকিয়ে উঠল, জল, 1 ফোঁটা জল। জনতা তখনও যায়নি, তারা আরো কিছু মজা দেখবার আশায় ছিল। সে আশা ওই যে পূর্ণ হচ্ছে বুঝি, জানোয়ারটা জল খেতে চাইছে। চাবুক খেয়ে কাঁদলো না, এখন জলের জন্য কাতরাচ্ছে। হ্যাঁ, অবাক কাণ্ড তো। লা এমারাল্ডা নাচ দেখাচ্ছে নদীর ধারে, তাকে ঘিরে আছে ছোটখাটো এক জনতা। একটু আগে এই জনতাই পরম কৌতুকে কোয়াসিমোডোর চাবুক খাওয়া দেখছিল। তখন ওরা মজা পাচ্ছিল বেশি, না এখন, তা ওদের জিজ্ঞেস করলে ওরা হয়তো একটু ভেবে বলবে, তা দুটোতেই মজা আছে তো, সমান সমানই বলতে হবে। দূর থেকে ভেসে আসছে সেই কাতর আর্তনাদ, 1 ফোঁটা জল দাও গো, 1 ফোঁটা জল দাও। জবাই করার সময় শূকর যেরকম আর্তনাদ করে, সেই রকম ভাবেই হাহাকার করছে কোন অভাগা। জনতা শুনেও শুনল না, কিন্তু নাচতে নাচতে এমারাল্ডা উৎকর্ণ হয়ে উঠল। এ কি কান্না! রাজধানীর বুকের উপর কোন অভাগা এমন জলের অভাবে শুকিয়ে মরছে? কেউ জল দেবে না? লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে একটা মানুষ জলের অভাবে শুকিয়ে মরে যাবে? জলি মুদ্রাগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছিল, তার দিকে ছুটে গিয়ে এমেরাল্ডা জলিকে বুকে তুলে নিল। পড়ে রইল কষ্টার্জিত অর্থ, সে ছুটল স্বর লক্ষ্য করে, আহা, কে কাঁদে গো জলের জন্য, এই যে জল, এই যে। ছুটতে ছুটতে এমেরাল্ডা গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সেই অভাগার পাশে, যার রক্তাক্ত দেহ ঘিরে হাজার হাজার মানুষ তখনও মজা দেখছে। এই যে জল, খাও গো, জল খাও। নিজের পিঠে ঝোলানো জলের বোতলটি কোয়াসিমোডোর মুখে তুলে ধরল এমেরাল্ডা। জনতা নিস্তব্ধ, ব্যাপারটা তারা বুঝতে পারছে না বোধহয়। 2-1 জন বেয়ারা রকমের সাবধান যারা,
মাথা নেড়ে বলল, তা বিচারক এমন কথা তো বলেননি যে জল চাইলে ওকে জল দেওয়া যাবে না, তবে মজাটা মাটি হলো। সেদিন রাত্রে ক্লড ফ্লোরোর ভাই জিহান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। রাত্রি 1 প্রহরের সময় জিহান নতর দামে গিয়ে দাদাকে ধরেছে, কিছু বাড়তি টাকা দাও, বিশেষ দরকার। ক্লডের এই এক বিশেষ দুর্বলতা। ছোট ভাইকে প্রাণের মতো ভালোবাসেন, পড়াশোনা খাওয়া দাওয়ার জন্য ওকে দরাজ হাতে অর্থ তো তিনি দিয়েই থাকেন, তবু মাঝে মাঝেই অতিরিক্ত অর্থের জন্য জিহান এসে উৎপাত করে। ক্লডও না দিয়ে পারেন না, রাগ যতই দেখান শেষ পর্যন্ত দিতেই হয়। আজও দিতে হলো, কিন্তু দেবার পর গোপনে তিনি পিছু নিলেন জিহানের। এত রাত্রে অর্থ নিয়ে জিহান কিভাবে ওড়ায় তা দেখতে হবে। নিজের চোখে দেখা থাকলে পরের বার জিহানকে ধমকানো যাবে সেই কথা বলে তিনি পিছু নিলেন। রাস্তায় জিহান গিয়ে মিলল এক সৈনিক পুরুষের সঙ্গে। ফিবাস, চলো স্ফূর্তি করে আসা যাক। ফিবাস নামটি শুনেছেন তো ক্লড? সেদিন যে এমেরাল্ডাকে উদ্ধার করেছিল সেই না? তিনি পিছু নিলেন। আগে আগে যাচ্ছে জিহান আর ফিবাস। ফিবাস বলছে, একটি ফ্র্যাঙ্ক নেই পকেটে, অথচ এক বান্ধবী নিমন্ত্রণ করেছে, না যাওয়াটা কেমন হয়? হ্যাঁ যাবে বই কি, নিশ্চয়ই যাবে, আমি তোমায় ধার দেব, সোৎসাহে বলে ওঠে জিহান। বন্ধু যদি বিপদের সময় বন্ধুকে না দেখে তবে দেখবে কি? এক হোটেলে ঢুকে দু বন্ধু খানাপিনা করলো, তারপর দুজন চলে গেল দুদিকে। ক্লড পিছু নিলেন ফিবাসের। কে তার বান্ধবী দেখতে হবে, এমেরাল্ডা নয় তো? ভাবতেই মাথায় খুন চেপে যায় ক্লডের। নদীর ওপরেই একটা কাঠের ঘর, জানলা দিয়ে লাফ দিলে নদীর জলে পড়তে পারে মানুষ। হঠাৎ একটা চিৎকার সেই ঘর থেকে, আর সঙ্গে সঙ্গে জানলা দিয়ে লাফিয়ে পড়েছে একটা মানুষ সিন নদীর জলে। বাড়িটা এক বুড়ির, সে এক রাত্রির জন্য ওপরের ঘরখানা ভাড়া দিয়েছিল লা এমেরাল্ডাকে। পুলিশ এসে দেখলো ক্যাপ্টেন ফিবাস মারাত্মক রকম আহত হয়ে পড়ে আছেন ঘরে, আর অদূরে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই বেদেনি, যাকে লোকে জানে লা এমেরাল্ডা বলে। ক্লডি যে ওপরের জানলা থেকে লাফিয়ে পড়েছিলেন নদীর জলে তা পুলিশ জানল না, কারণ ফিবাস বা এমেরাল্ডা কেউ তার অস্তিত্বই টের পায়নি যতক্ষণ না তিনি ছোড়া বসিয়েছিলেন ফিবাসের বুকে, আর তার মুখ ঢাকা ছিল তখন। 3. লা এমেরাল্ডার বিচার হচ্ছে ক্যাপ্টেন ফিবাসকে মারাত্মকভাবে জখম করবার অপরাধে। প্যারির জনতা কি চপলমতি! কাল পর্যন্ত এমেরাল্ডা বলতে প্যারি শহরের প্রত্যেকটা মানুষ ক্ষেপে উঠত। তার নাচ, তার রূপ, তার জলি সব নিয়ে সে যেন তাদের চোখে পরিরাজ্যের কোন কুহকিনীর মতো হয়ে দাঁড়িয়েছিল। এমেরাল্ডাকে একবার দিনান্তে যে পুরুষ দেখতে না পেত সে মনে করত দিনটা বৃথাই গেল। আর আজ চকিতে পাশা উল্টে গিয়েছে। এমেরাল্ডা ছোড়া মেরেছে ক্যাপ্টেন ফিবাসকে, কি ভয়ানক! উহ, মেয়েটা এমন সাংঘাতিক! যারা বেশি চালাক তারা মাথা নেড়ে বলল, মেয়ে তুমি কোথায় দেখেছো? ও হলো শয়তানের সহচরী, খাঁটি ডাইনি, না হলে অমন করে হাজার হাজার লোককে মুগ্ধ করে রেখেছে এতদিন। আর ওই ছাগলটা, ওটাই হলো ছদ্মবেশী শয়তান, সঙ্গে সঙ্গে ঘুরে শয়তানি মতলব জোগায় ওই ডাইনিকে। বিচার শুরু হলো। এমেরাল্ডা শুধু বলে সে কিছু জানে না। একটা লোক কোথা থেকে এসে ফিবাসকে ছুরি মারলো, মেরেই জানালা দিয়ে নদীতে লাফিয়ে পড়ে পালালো। ফিবাস মরে গিয়েছে মনে করে এমেরাল্ডা পড়লো অজ্ঞান হয়ে, আর সে কিচ্ছু জানে না। আততায়ীর মুখ সে দেখতে পায়নি, মুখ তার রুমাল দিয়ে ঢাকা ছিল। সে কথা কি আর আদালত বিশ্বাস করে? তাছাড়া একসময় এমেরাল্ডাকে সব অভিযোগ সত্য বলে স্বীকার করতেই হলো। হ্যাঁ, স্বীকার করতেই হলো নির্যাতনের মুখে পড়ে। যন্ত্রণাগারে নিয়ে গিয়ে পুলিশ তার পায়ে লোহার জুতো পরিয়ে দিল। সে জুতোর প্যাঁচ আছে একটা, প্যাঁচ কষে দিতেই জুতো ছোট হয়ে আসছে, চেপে দুমড়ে পিষে ফেলছে এমেরাল্ডার কোমল পা দুখানা। যন্ত্রণায় নীল হয়ে গেল এমেরাল্ডার মুখ। সে কোঁকিয়ে উঠে বলল, কি কি স্বীকার করতে হবে বলো? স্বীকার করছি, সব স্বীকার করছি আমি। বলো, তুমি ডাইনি? হ্যাঁ আমি ডাইনি। তুমি ছড়া বসিয়েছো ফিবাসের বুকে?
হ্যাঁ হ্যাঁ, বসিয়েছি বসিয়েছি। ব্যাস, আর যায় কোথায়? বিচারক যন্ত্রণাগারে এসেই তার স্বীকারোক্তির লিপিবদ্ধ করে নিলেন। তারপর বিচারাসনে ফিরে গিয়ে রায় দিলেন, আসামি অপরাধ স্বীকার করেছে, ওকে ফাঁসির হুকুম দেওয়া হলো। এখন গ্রিঙ্গোয়ার গোপনে হাজির ছিল বিচারালয়ে। লা এমেরাল্ডাকে সত্যিই ভালোবাসে কোর মিরাকেলের বাসিন্দারা। সেদিন রাত্রে যখন এমেরাল্ডা ঘরে ফিরল না, গ্রিঙ্গোয়ার চিন্তায় পড়ে গেল। প্রভাতে সে থিউনের রাজা, মিসার বোহেমিয়ার ডিউক এবং গ্যালিলির সম্রাটকে জানালো সেই কথা। সবাই হুকুম দিল, আজ ভিখারিরা শহরের যে যেদিকেই যাক, চোখ কান খোলা রাখবে লা এমেরাল্ডার খবর সংগ্রহ করবার জন্য। খবর কিন্তু শেষ পর্যন্ত সংগ্রহ করলো গ্রিঙ্গোয়ারি। এক বেদেনি ছোড়া মেরেছে ক্যাপ্টেন ফিবাসকে। বিচার হচ্ছে প্যালেই দ্য জাস্টিসে। খবর পেয়ে গ্রিঙ্গোয়ার বিচারালয়ে গিয়ে এক কোণে দাঁড়ালো, চাক্ষুষ দেখলো লা এমেরাল্ডাকে। সে গিয়ে খবর দিল কোর দ্য মিরাকেলে। ভিখারি রাজ্য চঞ্চল হয়ে উঠেছে। মাঝে মাঝে এ রাজ্যের বাসিন্দা দু একজন ফাঁসিতে লটকে থাকে অমন, তাতে এরা বড় একটা কিছু মনে করে না। কায়দায় পেলে এরাও ওদের ছেড়ে দেয় না। এরাও সভ্য মানুষদের লটকাতে পিছপা হয় না। চিরদিন চলছে এমনি। কিন্তু তা বলে লা এমেরাল্ডাকে? না, এ কিছুতেই হতে পারে না। ছাড়িয়ে আনতে হবেই এমেরাল্ডাকে। কিন্তু কি করে কি হবে পরামর্শ করতে বসলো থিউনের রাজা, মিসর বোহেমিয়ার ডিউক, গ্যালিলির সম্রাট। মন্ত্রণা সভায় প্রধানমন্ত্রীর পদ পেল গ্রিঙ্গোয়ার। ভিখারি হিসেবে তার কোনো কৃতিত্বই নেই, কিন্তু সভ্য সমাজের সঙ্গে সংঘাতে সে নিশ্চয়ই ভালো পরামর্শ দিতে পারবে, কারণ সে নিজে শিক্ষিত ও সভ্য। লা এমেরাল্ডার ফাঁসি হবে, কিন্তু ফাঁসির আগে হওয়া চাই প্রায়শ্চিত্ত। সেই রকমই রীতি। নতরদাম গির্জার সামনে ফাঁসির আসামিকে নিয়ে দাঁড় করানো হয়। কতগুলি ধর্মীয় অনুষ্ঠানের পর আর্কডিকন এসে তাকে আশীর্বাদ করেন এবং মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলেন। তারপর তাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। লা এমেরাল্ডাকেও নিয়ে আসা হলো নতরদামের সামনের প্রাঙ্গণে। পেছনে অগণ্য লোক, যারা একদিন রূপসী বেদেনীর নাচ দেখে মুগ্ধ হয়ে তারিফ করেছে, তারাই আজ তারস্বরে অভিশাপ করছে তাকে ডাইনি, শয়তান এইসব বলে। জনতার প্রীতি এমনি বালির বাঁধই বটে। রূপসী এমেরাল্ডা, আজ কোথায় তার সে রূপ? মুখখানা শুকিয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। চোখ দুটি সর্বদাই যেন কি বিভীষিকা দেখছে। মাথার চুলে জটা বেঁধেছে। গায়ে সামান্য একটা সেমিজ ছাড়া আর কিছু নেই। লোহার জুতোর পেশন পা দুখানাকে করে দিয়েছে ক্ষতবিক্ষত। তাকে এনে দাঁড় করানো হলো গির্জার দেওয়ালের ঠিক নিচে। সশস্ত্র প্রহরীরা জনতাকে দূরে ঠেকিয়ে রেখেছে, কাজেই এমেরাল্ডার সামনে খানিকটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে। আর্কডিকন এলেন, নিয়ম মাফিক অনুষ্ঠান একে একে সব সমাধা হলো। তারপর ক্লড ফ্লোরো কাছে সরে এলেন এমেরাল্ডার। জনতা বুঝল উনি অপরাধিনীকে ধর্মকথা শোনাচ্ছেন নিম্ন স্বরে। কিন্তু তা তো নয়। নিম্ন স্বরে কথা কইছেন অবশ্য ক্লড, কিন্তু সে কথা ধর্মকথা মোটেই নয়। তিনি বলছেন, এখনো আমি বাঁচাতে পারি তোমায়, তুমি শুধু স্বীকার করো তুমি আমার হবে। এমেরাল্ডা বলছে, নিম্ন স্বরেই বলছে, কারণ গলা উঁচু করে কথা কইবার মতো শক্তি তার দেহেই আর নেই। সে বলছে, আমি শতবার মরতে প্রস্তুত, কিন্তু তোমার মতো শয়তানের কুপ্রস্তাবে রাজি হব না। তবে মরো বলে ক্রুদ্ধ আর্কডিকন পেছনে হটে গেলেন। নতরদামে ঢুকে সঙ্গে সঙ্গেই পশ্চাৎ দ্বার দিয়ে বেরিয়ে গেলেন নদীর দিকে। খেয়া নৌকায় নদী পার হয়ে দিশেহারার মতো হয়ে ছুটে চললেন মাঠ, ঘাট, বন, পাহাড় পেরিয়ে দূরে, লোকালয় থেকে যত দূরে হয়। বিবেকের কষাঘাত তাকে উদ্দাম বেগে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। এ তিনি কি করলেন? মহামান্য ধর্মযাজক তিনি, নারীর সৌন্দর্যের মোহে এ কি পদস্খলন হলো তার? হত্যা করলেন একটা নির্দোষ যুবককে, আবার সেই হত্যার পাপ মিছিমিছি মাথায় চাপিয়ে ফাঁসিতে ঝোলালেন ফুলের মতো কোমল এক নিষ্পাপ বালিকাকে। কোন নরকে যে তার স্থান হবে তা তিনি বুঝতে পারছেন না। এদিকে ঘটেছে এক অঘটন। ক্লড তো চলে গেলেন। তারপরেই নতরদামের দেওয়াল বেয়ে ফাঁকা প্রাঙ্গণে লাফিয়ে পড়ল কোয়াসিমোডো, আর প্রহরীরা কিছু বুঝে উঠবার আগেই এমেরাল্ডাকে কাঁধে তুলে নিয়ে আবার তরতর করে উঠে গেল নতরদামে। দেয়ালের গায়ে গায়ে অনেক খোদাই করা মূর্তি রয়েছে,
তাদেরই গায়ে মাথায় পা রেখে অনায়াসে ওপর নিচ করা যায়, অন্তত কোয়াসিমোডো তা অনেকবারই করেছে আগে। প্রহরীরা শোরগোল শুরু করলো, সৈন্যদল এসে পড়ল, জনতা চিৎকার করতে লাগলো এক পাল রক্তলোলুপ নেকড়ের মতো। দরজার দিকে ছুটল সবাই, ভেতরে গিয়ে কেড়ে আনবে অপরাধিনীকে। কিন্তু কোয়াসিমোডো কি বলছে? গির্জার মাথায় দাঁড়িয়ে চিৎকার করছে, স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি কাকে বলে? কোনো অপরাধী বা দণ্ডাজ্ঞাপ্রাপ্ত যদি গির্জার ভেতরে গিয়ে আশ্রয় নেয়, তবে তাকে সেখান থেকে টেনে বার করবার ক্ষমতা রাজশক্তির নেই, বা তাকে বার করে দেবার অধিকার ধর্মযাজকদের নেই। যতক্ষণ পলাতক গির্জার ভেতর থাকবে, রাজদণ্ড স্পর্শ করতে পারবে না তাকে। তাহলে উপায় কি? কোনো উপায় নেই। সৈন্যদল ফিরে গেল, জনতাও ফিরে গেল নৈরাশ্যে। ফাঁসিটা দেখতে পাওয়া গেল না, কি আফসোস। ক্লড গির্জায় ফিরলেন অনেক রাত্রে। এসে গির্জার ছাদে এমেরাল্ডাকে দেখে তিনি তো অবাক। যখন ব্যাপারটা বুঝতে পারলেন, তখন দানবীয় উল্লাসে অন্তর তাঁর নৃত্য করে উঠল। হরিণী পালাতে গিয়ে শেষ পর্যন্ত এসে আশ্রয় নিয়েছে বাঘেরই গুহায়। কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হলো না। কোয়াসিমোডো চোখে চোখে রাখছে এমেরাল্ডাকে। ছাদের ওপর একটা ছোট্ট নিরালা ঘরে সে এমেরাল্ডাকে রেখেছে, তাকে খাবার এনে দিয়েছে, বসন এনে দিয়েছে, আর রাত্রিবেলায় এমেরাল্ডার ঘরের দ্বারে নিজে শুয়ে তাকে পাহারা দিচ্ছে। কোয়াসিমোডো তার পিপাসার জলের ঋণ প্রাণ দিয়ে শোধ করবে। পরের রাত্রে আর এক চমকপ্রদ ঘটনা। কোর মিরাকল থেকে অভিযান করে বেরোলো হাজার হাজার ভিখারি। বন্দুক তরোয়াল থেকে শুরু করে কোদাল কুড়ুল পর্যন্ত যে যা অস্ত্র পেয়েছে তাই নিয়ে তারা যাত্রা করেছে নতরদাম থেকে তাদের আদরের এমেরাল্ডাকে কেড়ে আনবার জন্য। রাজ সৈন্য এসে পড়বার আগেই তারা কাজ সমাধা করবে, তাই দ্রুত পথ চলছে তারা, যথাসম্ভব নিঃশব্দে। কিন্তু সজাগ প্রহরী কোয়াসিমোডোর চক্ষুকে ফাঁকি দেওয়ার সাধ্য কি তাদের? নিস্তব্ধ নিশীতে নতরদামের ছাদে দাঁড়িয়ে কোয়াসিমোডো দেখল পিলপিল করে কাতারে কাতারে মানুষ এসে গির্জায় উঠবার চেষ্টা করছে। এক বিরাট মই দেয়ালের গায়ে লাগিয়ে তাই বেয়ে উঠছে তারা। প্রায় 50টা লোক উঠেছে মইয়ে, মাথা থেকে পা পর্যন্ত। ওপরের লোকগুলি লাফিয়ে পড়ে আর কি ছাদের মাথায়। কোয়াসিমোডো সেই সময় মইয়ের মাথা ধরে দূরে ঠেলতে লাগলো। দানবের শক্তি তার দেহে। 50টা মানুষের ভারে মইয়ের মাঝখানটা ধনুকের মতো বেঁকে গিয়েছে। কোয়াসিমোডোর ঠেলায় সেই ধনুক সোজা হলো, তারপর হেলতে লাগলো বাইরের দিকে। একটা ভয়ার্ত হাহাকার উঠল ভিখিরিদের দলের ভেতর। মই পড়ছে, মই পড়ছে। মই পড়ল। 50টা মাথা রাস্তার পাথরের ওপর ফটফট করে ফেটে ঘিলু আর রক্ত ছিটকে বেরিয়ে গেল। এদিকে রাজ সৈন্যরা এসে পড়েছে। বাকি ভিখারিরা পালাবার চেষ্টা করতে লাগলো। অভাগিনী এমেরাল্ডা, তার এক বন্ধুর হাতে অন্য বন্ধুরা মার খেয়ে গেল, উদ্ধার হলো না অভাগিনী। গ্রিঙ্গয়ার দাঁড়িয়েছিল একটু নিভৃতে। ক্লড এসে তার গায়ে হাত দিলেন। এমেরাল্ডাকে উদ্ধার করতে চাও তো এসো। গ্রিঙ্গয়ার যেন হাতে চাঁদ পেল। সে আশায় আশায় সঙ্গে চলল ক্লডের। ক্লড পেছনের দরজা দিয়ে নতরদামে ঢুকলেন। তারপর ওকে বললেন, ছাদের ঘরে এমেরাল্ডা আছে, তাকে গিয়ে বলো ফিবাস তার অপেক্ষায় আছে, তাহলেই সে আসবে। এমেরাল্ডাও শুনেছে যে ছোড়ার আঘাতে মৃত্যু হয়নি ফিবাসের। নিজেও সে এই কয়েকদিন বিশ্রাম পেয়ে একটু সুস্থ হয়ে উঠেছে। রাত্রে দরজা বন্ধ করে শুয়েছিল ক্লডের ভয়ে। কিন্তু গ্রিঙ্গয়ার যখন ডেকে বলল, আমি গ্রিঙ্গয়ার, ফিবাস তোমার অপেক্ষায় আছে, শীঘ্র এসো, তখন সে বেরিয়ে আসতে আপত্তি করল না। গ্রিঙ্গয়ার তাকে নিয়ে নেমে এলো। ক্লড মাথায় মুখে কাপড় চাপা দিয়ে প্রস্তুত ছিলেন। তিনি ওদের পথ দেখিয়ে নদীর ধারে নিয়ে গেলেন। ডিঙি তৈরি ছিল। বহু দূরে গিয়ে ডিঙি থামলো, আরোহীরাও নামলো। গ্রিঙ্গয়ার জলিকে নিয়ে নামলো, এমেরাল্ডা নিজেও নামলো ধীরে ধীরে। সব শেষে নামলেন ক্লড। গ্রিঙ্গয়ার এই সময় এক কাণ্ড করল। সে কাউকে কিচ্ছু না বলে নিজের মনে কোথায় চলে গেল। এমেরাল্ডা ফিবাসের জন্য পাগলিনী। গ্রিঙ্গয়ারের সঙ্গে তার একটা বিবাহ হয়েছিল, তা সে যেরকম বিবাহই হোক। সে বিবাহকে কোনো মূল্যই দিচ্ছে না ও। অভিমান হলো গ্রিঙ্গয়ারের। যাক, এমেরাল্ডা ফিবাসের কাছে। গ্রিঙ্গয়ার ফিরেও তাকাবে না।
গ্রিঙ্গোয়ার চলে গেল এমেরাল্ডা টের পাওয়ার আগেই। যখন হুঁশ হলো তখন আর কোনো উপায় নেই। সে দেখল তার সম্মুখে ক্লড। ক্লড বললেন, শেষবার জিজ্ঞেস করছি, তুমি আমার হবে কিনা? যদি না হও তুমি মরবে। এমেরাল্ডা বলল, মরবো, তবু তোমার হব না। ক্লড বললেন, তবে মরো। কাছেই রোল্যান্ড প্রাসাদের বাইরে একটা ভাঙা কুঠুরি। এমেরাল্ডাকে ধরে ক্লড সেইখানে এসে ডাকতে লাগলেন, ভগ্নী গুরুল, ভগ্নী গুরুল। এক শীর্ণ বৃদ্ধা বেরিয়ে এলো, চোখে তার হিংস্র দৃষ্টি। ভগ্নী গুরুল, তুমি বেদেনীদের অভিশাপ না দিয়ে জল খাও না? এই একটা বেদেনীকে এনেছি, তুমি একে ধরে রাখো তো, আমি সৈন্যদের ডাকি, একে ফাঁসিতে লটকাবো। গুরুল দু হাড্ডিসার হাতে এমন শক্ত করে এমেরাল্ডার হাত ধরলো, হাত ভেঙে যায় বুঝি। যাও, ডাকো সৈন্যদের, দাও এটাকে ফাঁসি, দুনিয়ার সব বেদেনীকে ফাঁসি দাও, ওরা শেষ হয়ে যাক। আমার অ্যাগনেসকে ওরা চুরি করে নিয়েছে, আমার অ্যাগনেস, আমার অ্যাগনেস। তার এক পাটি লাল জুতো যে এখনো আমি বুকে করে রেখেছি, আজ এই 20টি বছর। এক পাটি লাল জুতো? এমেরাল্ডা চেঁচিয়ে ওঠে, আমারও বুকে যে এক পাটি লাল জুতো রয়েছে। কই দেখি দেখি। গুরুল এত অবাক হয়েছে যে এমেরাল্ডার হাত ধরে রাখার কথা তার আর মনেই নেই। আর অভাগিনী এমেরাল্ডা, সেও এমন একটা চমক খেয়েছে যে হাত ছাড়া পেয়েও পালিয়ে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা সে করল না। বুকের ভেতর থেকে বার করলো একটা থলে, তার ভেতরে রয়েছে এক পাটি খুদে জুতো, পুঁতি বসানো লাল ভেলভেটের জুতো। আকুল স্বরে কাঁদতে কাঁদতে গুরুলও বার করেছে তার বুকের ভেতর থেকে সেই জুতোরই আরেক পাটি। আমার অ্যাগনেস, আমার অ্যাগনেস, মা, মা, মা। সৈন্য নিয়ে ক্লড এলেন যখন, তখন প্যাকেট আর অ্যাগনেস জড়াজড়ি করে বসে আছে আর হাপুস নয়নে কাঁদছে, দুজনেই কাঁদছে মা মা করে। সে দুজনকে আলাদা করা সৈন্যদেরও সাধ্য হলো না, তারা একসাথে দুজনকেই টেনে নিয়ে চলল। প্রত্যুষে নোতরদামের ছাদে পাশাপাশি দাঁড়িয়ে ক্লড আর কোয়াসিমোডো। দূরে বদ্ধভূমি দেখা যায়, সেখানে ফাঁসি কাঠে একটা বালিকার দেহ হাওয়ায় দুলছে, আর সেই মৃত বালিকার একখানা পা আঁকড়ে ধরে ঝুলছে আরেকটা বুড়ি, সেও মরে গিয়েছে। কি যেন দুর্নিবার আকর্ষণে সেই দৃশ্য টানছে ক্লডকে। ভালো করে দেখবার জন্য তিনি এগোতে লাগলেন। এক পা, দুই পা, একেবারে ছাদের কিনারে এসে দাঁড়িয়েছেন ক্লড। হঠাৎ মাথা ঘুরে উঠল। ক্লডের মনে হলো তিনি পড়ে যাবেন এক্ষুনি। ভয়ার্ত কণ্ঠে ডেকে উঠলেন, কোয়াসিমোডো। কোয়াসিমোডো তাকিয়ে দেখল, কিন্তু হাত বাড়িয়ে টেনে আনলো না প্রভুকে। ক্লড পড়লেন সেই 7 তলার ছাদ থেকে। ফাঁসির আসামিদের মৃতদেহগুলো ফেলে দেওয়া হলো মন্টফকনের গুহায়। এমেরাল্ডার ফাঁসির বছর 2 পরে কোনো এক বিশেষ প্রয়োজনে সেই গুহার ভেতর ঢুকতে হয়েছিল সরকারি লোকেদের। তারা দেখল একটা নারী দেহের গলায় রয়েছে একটা রেশমি থলি। ফাঁসির সময় এমেরাল্ডার গলায় এই থলি অনেকেই দেখেছিল। একটা আশ্চর্য ব্যাপার, এমেরাল্ডার কঙ্কালকে জড়িয়ে রয়েছে একটা পুরুষের কঙ্কাল। এর পিঠে কুঁজ এখনো লক্ষ্য করা যায়। তাছাড়া এর মৃত্যু যে ফাঁসিতে হয়নি তাও বোঝা যায়। ফাঁসি যার হয় তার গলার হাড় ভাঙে, এর ভাঙেনি। কেউ কেউ বলল, এ সেই নোতরদামের কোয়াসিমোডো। ভিক্টর হুগোর রেনেসা ক্লাসিক হাঞ্চব্যাক অফ নতরদাম এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে। দেব সাহিত্য কুটিরের পক্ষে এই গল্পটি যিনি বা যাঁরা অনুদিত এবং সংক্ষেপিত করেছেন তাঁদের অজস্র শ্রদ্ধা জানাই। আপনাদের কার কেমন লাগলো জানানোর জন্য চলে আসতে পারেন আমাদের মন্তব্যের বাক্সে। নিজেদের পছন্দের কোনো গল্পের ফরমায়েশ থাকলে সেটাও করে ফেলতে পারেন সেখানেই। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায় থাকুন। দেখা হচ্ছে শিগগিরই। আজ আসি,